হ্যালো এভরিওয়ান, গতকাল রাত একটার সময় রাইড স্টার্ট করে আমরা পৌঁছে গেলাম এখন দোলাডাঙ্গাতে আমাদের ক্যাম্পিং করার জন্য। আমরা চুজ করছি এই জায়গাটা আমার ক্যাম্পিং করার জন্য। তোমরা ভিডিওটা প্রথম থেকে এনজয় করতে থাকো, আর সেই ফাঁকে আমি আমার টেন্টটা পিচ করে নিই। তো ঘড়িতে সময় এখন রাতের 1:10, আর আমি দাঁড়িয়েছি আমাদের শোরুমের সামনে। আর ঠিক এই জায়গাতে আমাদের দুটো বাইক দাঁড় করানো, এই আমার বাইক আর ওদিকে দ্বীপের বাইক। তো আমরা আমাদের স্টোর থেকে আজকে আমাদের রাইডটা শুরু করতে যাচ্ছি। কোথায় যাবো এখন অব্দি ডিসাইড করিনি। রাইডটা কন্টিনিউ করতে হতো তোমার সাথে কথা বলছি। তো মধুরম চৌমাথা থেকে শুরু করে দিলাম আমরা আমাদের আজকের রাইড। ঘড়িতে সময় 1:14, আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা। দিনের বেলার মধ্যমগ্রাম আর রাতের বেলার মধ্যমগ্রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো ঘড়িতে সময় এখন রাত 1:15, আর আমরা চলেছি এয়ারপোর্টের পাশ দিয়ে। অন্যান্য রাইডের মতো আমাদের আজকের রাইডটাও না হঠাৎ করেই ডিসাইড হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা আগামীকাল, কোথায় যাব এখনও তো ডিসাইড করতে পারিনি। তো আগামীকাল আমাদের যাওয়ার দুটো জায়গা ছিল, এক হচ্ছে ঘাটশিলা আর দুই হলো বাঁকুড়া মুকুটমণিপুর। অন্যবারের মতো ক্যাম্পিং, অন্যবারের মতো এবারও আমরা ক্যাম্পিংই করতে যাচ্ছি। সকালে যাওয়ার প্ল্যান ছিল, তো আজকে মোটামুটি তাড়াতাড়ি 12টার মধ্যেই আমার সব গোছানো কমপ্লিট। তো গোছানো কমপ্লিট হওয়ার পর ভাবলাম যে যদি ভোরবেলা যাই, এমনিতে এক্সাইটমেন্টের জন্য রাতে ঘুম আসে না, আর দ্বিতীয়ত যদি সকালবেলা যাই দুপুর হতে হতেই গরম বেড়ে যাচ্ছে, তো গাড়ি চালাতেও কষ্ট হয়ে যাবে। ভাবলাম তো রাতেই না কেন, রাতে যদি আমরা বেরিয়ে যাই তাহলে মোটামুটি সকাল হতে হতে আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছাবো। তো যেই ভাবা সেই কাজ, তো আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম। তো এখন অবধি ডিসাইড করতে পারলাম না কোথায় যাবো। দুটোই মোটামুটি কাছাকাছি, ঘাটশিলা আর মুকুটমণিপুর। তো খড়গপুর অবধি তো মোটামুটি সেম রুট, তো যেতে যেতেই ডিসাইড করে নেবো যে কোথায় যাওয়া হবে। এখন আপাতত রাইড করতে থাকি। ব্যাগ রেডি আছে, ক্যাম্পিংয়ের জিনিসপত্র সবই রেডি, যেখানে খুশি সেখানে একটা জায়গায় গেলেই হলো। রাত 1:30 বাজে, আর আমরা রয়েছি এই মুহূর্তে বালি ব্রিজের ওপরে। তো রাতের বালি ব্রিজের ভিউ কিন্তু আলাদাই, পুরো অসাধারণ। পুরো ফাঁকা ব্রিজ, আর তার মধ্যে এবং ওই পাশ দিয়ে কিছু কিছু গাড়ি আছে, দারুণ লাগছে। বহুদিন পরে আবার নাইট রাইড করছি, এই মাঝরাতে হাইওয়ে দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছি। তাও প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেছে। লাস্ট আমি রাত নাইট রাইড করেছিলাম সেই উড়িষ্যা যাওয়ার সময়। আমরা যখন রাইড উইথ ফ্রেন্ডস পুরো গ্রুপ মিলিয়ে আমরা একসাথে উড়িষ্যা রাইড করতে গেছিলাম, তখনই আমরা এই মুম্বাই হাইওয়ে দিয়ে রাত্রেবেলা রাইড করতে গিয়েছিলাম। আমি সচরাচর রাতে রাইড প্রেফার করি না, তো আজকে রাইড করার মেইন কারণ হচ্ছে যেহেতু আমরা ক্যাম্পিং করছি। এবার সকালবেলা বেরোলে কি হয়, ক্যাম্পিং সাইডে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়, দুপুর হয়ে যায় মোটামুটি। এবার তারপর সেখানে জায়গা চুজ করে টেন্ট পিচ করতে করতে মোটামুটি সেই সন্ধ্যা প্রায় হয়ে যায়। তখন আর তোমাকে দেখানোরও কিছু থাকে না, প্লাস তখন টেন্ট পিচ করাটাও মুশকিল হয়ে যায় যেহেতু আলো কমে যায়। তো সেই কারণে আমরা আজকে রাত্রেবেলা বেরোলাম। আর তারপর তো আছে যে মানে দিনের বেলা গরমটাও বেশি থাকে, যে কারণে রাত্রেবেলা ঠান্ডা ওয়েদারে আমরা বেরিয়ে যাচ্ছি, এই আর কি কারণ, এছাড়ার কোনো কারণ নেই। রাত্রেবেলা হাইওয়ে কিন্তু বেশ বিজি, তার কারণ সারা রাত ধরে কিন্তু হাইওয়ে দিয়ে লরি চলে। আর রাত্রেবেলা তো লরির ব্যাপারটা আরও বেশি বেড়েই যায়, যেহেতু রাস্তা ফাঁকা থাকে আর অফিস টাইমটা থাকে না, আদার্স ছোটোখাটো গাড়িগুলো থাকে না। তো সে কারণে রাত্রেবেলা হাইওয়ে দিয়ে লরিটা একটু বেশিই চলে। তো সে কারণে রাত্রেবেলা লরি বেশ বিজি দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার স্পিড খুব একটা রিচ করতে পারছি না, সামনেও গাড়ি আছে। এই রাত্রেবেলা কিন্তু এই হাইওয়ের উপরে প্রচুর বাইক দেখা যাচ্ছে, যারা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কেউ হেলমেট পরছে না। এই যে দেখতে পাচ্ছ এই গাড়িগুলো যাচ্ছে, একটার মাথায় কিন্তু হেলমেট নেই। এই যতগুলো গাড়ি দেখাচ্ছে একটার মাথায় হেলমেট নেই। রাত্রেবেলা মানে এরকম রাতে তারপর হাইওয়ের উপরে কী করে সাহস করে হেলমেট ছাড়া আমি বুঝি না। রাতের 2:18 বাজে, আর রাস্তার হাইওয়ের বাদিকে দেখো সব ভর্তি দোকান, মানে এত রাত অবধি এখানে এই দোকানগুলো চলছে, কি ব্যাপার। দেখো সব দোকান খোলা, রাত 2:18 বাজে। 1:15 রাইড শুরু করে এখন বাজে 2:24, আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গেলাম জিওর পেট্রোল পাম্পে। এই বাদিকেই জিওর পেট্রোল পাম্প। ঢুকবো কোন দিকে ভাই, কোন দিকে ঢুকবো সেটাই বুঝতে পারছি না। যাক, এক্সিট দিয়ে ঢুকতে হবে, এন্ট্রিটা মিস করে গেছে।
তো পেট্রোলের রেট চলছে আজকে 105 টাকা 45 পয়সা। আর আমি ভরিয়ে নিলাম 1000 টাকার পেট্রোল পাম্প। 1000 টাকার পেট্রোলে কিন্তু আমার মোটামুটি ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা পেট্রোলও ভরালাম আর দুটো গাড়িতে একটু হাওয়াও দিয়ে দিলাম, হাওয়া চেক করে নিলাম। অল ওকে, আমাদের রাইড আবার কন্টিনিউ হতে যাচ্ছে। বাগনানে এসেই আমরা দিয়ে দিলাম ছোট্ট একটা ব্রেক। দেখতে পাচ্ছেন সবাই আমরা এখানে বসে একসাথে স্টিং খাওয়া চলছে। দীপ ওখানে নিজেও খাচ্ছি আর কুকুরদেরও খাওয়াচ্ছে। আমি কোথায় খাচ্ছি? ও নিজে খাচ্ছিস না? আরে ঠিক আছে, ভালো ছেলে। ঘুরতে সময় 3:07 আর আমরা চলে আসলাম কোলাঘাট ব্রিজে। মাঝরাতে কোলাঘাটের সৌন্দর্য কিন্তু আলাদাই। তো এবার কিন্তু আমাকে স্পিডটা একটু কমাতেই হবে, তার কারণ সবে 3টে বাজে, এর মধ্যে আমরা কোলাঘাট চলে আসলাম। আর এখান থেকে খড়গপুর আর খুব বেশি কোনো দূর না। তো আমি চাইছি না খড়গপুরটা আমি রাতের মানে অন্ধকার থাকতে থাকতে ক্রস করতে। আমি চাইছি খড়গপুর যখন ক্রস করবো তখন যেন অ্যাটলিস্ট ভোরের আলো ফুটে যায়, কারণ খড়গপুরের পর থেকে কিন্তু জঙ্গল শুরু হবে। পুরো রাস্তাটাই প্রায় জঙ্গলের মধ্য দিয়ে যাবো আমরা। আর ওখানে কিন্তু প্রায় কিন্তু হাতি বেরোয়, কারণ ওই জায়গাটা পুরোটাই এলিফ্যান্ট করিডোর। তো আমি চাইছি না জায়গাটা রাত্রিবেলা ক্রস করতে। রাতের 3:40 আর পুরো রাস্তাতে লরি ছাড়া আর কোনো গাড়ির দেখা নেই। রাত 3:42 আর আমরা চলে এলাম আমাদের আজকের দিনের বা আজকের রাইডের সেকেন্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজাতে। আরে বাপরে, মাঝখানে এত বড় বড় ডিভাইডার রেখে দিয়েছে এইটুকু রাস্তার মধ্যে, পেছনে আমার ব্যাগে গিয়ে আটকে গেছে। খড়গপুর যাওয়ার জন্য এই মোড় থেকে আমার নিতে হবে লেফট টার্ন, আর যদি সোজা বেরিয়ে যায় তাহলে কিন্তু পড়বে বালাসোর। তো আমরা নিয়ে এলাম লেফট টার্ন। এই লেফট টার্ন থেকে নিয়ে ফ্লাইওভার করে পুরো ঘুরে খড়গপুর ঢুকবে। তো খড়গপুর তো চলে আসলাম, এবার তো ডিসিশন নিতেই হবে কোথায় যাবো, ঘাটশিলা না মুকুটমণিপুর। তো আমি আর দীপ আমরা একটু আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো তখনই আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা ঘাটশিলা যাব না, আমরা যাব মুকুটমণিপুর। তার কারণ মুকুটমণিপুর জায়গাটায় যেহেতু এখন অলরেডি গরম পড়ে গেছে, তো মুকুটমণিপুর জঙ্গলের মধ্যে জায়গাটা বেশ মানে শ্যাডো আছে, ছায়া ফায়া আছে, গায়ের ছায়া, তো জায়গা ঠান্ডা হবে বেশ। কিন্তু ঘাটশিলাটা যদিও দেখতে সুন্দর, কিন্তু ওখানটা কিন্তু ডাইরেক্ট রোদ পড়বে, তো ওখানে দিনের বেলা একটু গরমে কষ্ট পেতে পারি। তো সেই কারণে আমরা মুকুটমণিপুরটাই ডিসাইড করে নিয়েছি। আমরা খড়গপুর যার রাস্তার মোড়ে, এই মোড় থেকে আমাদের পুরো আইল্যান্ডটা জুড়ে যেতে হবে ডান দিকে মুকুটমণিপুর। আর যদি আমরা ঘাটশিলা যেতাম তাহলে আমরা এই রাস্তা থেকে সোজা বেরিয়ে যেতাম। যেহেতু আমরা যাচ্ছি না ঘাটশিলা, সেই কারণে মুকুটমণিপুর যাওয়ার জন্য ডান দিকে রাস্তা নেই। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে আর এই সময় এই উষা লগ্নে কিন্তু প্রচুর পরিমাণ পোকা বেড়ে যায়। আমি জানি না আমার গোপ্রো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না, আমার কিন্তু ভাইজারও প্রচুর পরিমাণে পোকা এসে ধাক্কা দিচ্ছে। তো একটু আলো ফুটে গেলে কিন্তু আবার পোকাগুলো কমে যাবে। তো ঘুরতে সময় এখন 5:30 আর আমরা এই ঠিক এরকম একটা জায়গায় নিজেদের ছোট্ট একটা নদীর মতো বয়ে আছে, নদী বা খাল টাইপের একটা বয়ে আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ছোট্ট একটা রেস্ট নিতে। আমি তোমাকে আশপাশটা দেখাই, জাস্ট হালকা হালকা আলো ফুটলো আর আশপাশের ভিউটা ঠিক এই রকম। নিজে নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর টাইনা লাগছে সকালের ভিউটা। সকাল হয়ে গেছে আর গ্রামের সব লোকেরা কিন্তু কাজে বেরিয়ে পড়েছে। রাস্তার দুপাশে জঙ্গলের মাঝে মাঝে দেখো সব মাটির বাড়ি, কিছু কিছু বাড়ি আর মাটির দোতলা। এই যে বাড়িগুলো দেখো, সেই মনে হচ্ছে সেই কোন যুগে ফিরে চলে এসেছি, সেই ছোট্টবেলাটির কথা মনে পড়ছে। তখন কিন্তু গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম বাড়ি এরকম মাটির বাড়ি ছিল, দোতলা, যেটা এখন সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে কিছু এখনও দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে এই ভোরের আলো, সেই স্নিগ্ধতা পুরো মন ছুঁয়ে যাচ্ছে। সকাল 6:32 আর আমরা চলে আসলাম পিংবনি মোড়ে। এই পিংবনি মোড় থেকে আমরা নিলাম ডান দিকে সারেঙ্গার দিকে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা শালবনী প্রাথমিক বিদ্যালয়, আর তার ঠিক সামনেই আমরা এখন সবাই একটু রেস্ট নিচ্ছি। সবার ঘুম পেয়ে গেছে, সুস্মিতারও দেখো ঘুম পেয়ে গেছে, এটাও একটু ঘুম ঘুম পাচ্ছে যেহেতু আলোটা ফুটছে, ভোর হয়েছে।
তো এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই টাইমটা একটু ঘুম পাওয়াটাই স্বাভাবিক। তো একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর মোটামুটি 60 কিলোমিটার আমার ডেস্টিনেশন। সারেঙ্গা মোড় থেকে আমাদের আবার নিতে হবে ডান দিক। আর এখন সকাল সকাল না বেশ ঠান্ডা পরিবেশটা, আমরা গাড়ি চালাচ্ছি লিটারেলি ঠান্ডা লাগছে। যেখানে আমি গতকাল যখন আমি গাড়ি স্টার্ট করেছিলাম তার আগে আমি স্নান করে বেরিয়েছিলাম কারণ গরম লাগছিল বলে, আর এখন লিটারেলি ঠান্ডা লাগছে। এই শালবনের কালারটা একবার দেখো, মানে পাতার কালারটা কতটা হাইলাইটেড, আর তার ঠিক নিচে পুরো খয়েরি, কি সুন্দর লাগছে বলো। চলে এলাম আমরা সারেঙ্গা মোড়ে, আর এই মোড় থেকে আমাদের নিয়ে যেতে হবে ডান দিক। এই জায়গাটা বেশ কনজেস্টেড, পুরো একটা বাজার এরিয়া। সকালের হালকা একটা মিষ্টি রোদ উঠেছে, আর আমার দুপাশে তোমরা দেখতে পাচ্ছ যে কত রং, মাঠের কত রং, সবুজ, খয়েরি, হালকা খয়েরি, ডিপ খয়েরি, এদিকে জল, মানে কত রং বৈচিত্র্য। তার মধ্যে দেখো ছোট ছোট মাটির ঘর, এত সুন্দর লাগছে। মানে এই মাটির ঘরগুলোই পুরো নেচারটাকে না পিকচার পারফেক্ট করে তুলছে। চলে আসলাম আমরা কংসাবতী নদীর ওপরে এই ব্রিজটায়। এই মুহূর্তে নদীতে কিন্তু একদম জল নেই, পুরো খটখটে শুকনো। তো গতবার যখন আমরা এসেছিলাম, আগের বার যখন আমরা এসেছিলাম, তখন এই নদীটারও অনেকটা ওই সাইড দিয়ে আমরা নদীর ওপর দিয়ে রাস্তা পার করেছিলাম, তখন জল ছিল না, এরকম শীতকাল টাইমই ছিল। তো এবার আমরা গেলাম না, কারণ ওই জায়গাটা না ঠিক শিওর থাকে না যে ওখানে রাস্তা থাকবে কি থাকবে না, জল থাকবে কি থাকবে না। চলে আসলাম আমরা রায়পুর মোড়। আর রায়পুর মোড়ের এই চৌরাস্তার মোড় থেকে আমরা নিতে হবে ডান দিকে। তো এইখানে আমরা মহালক্ষ্মী সুইটস বলে এই দোকানটা দাঁড়ালাম আমাদের সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এই রায়হান মোড় থেকে ডান দিক নিয়ে এগিয়ে যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। এখানে এখনও মোষের টানা গাড়ি আছে। এই জায়গাটা একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর কিন্তু সোজা বেরিয়ে যাওয়া হতো, কিন্তু এখন এখানে একটা ব্রিজ তৈরি করছে, তো সেই কারণে সাইড দিয়ে বেরোনোর রাস্তা করে দিয়েছে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে, ওই মন্দিরের পাশ দিয়ে আমরা ঢুকে যাব। এখান থেকে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে মুকুটমণিপুর ড্যামটা, বিশাল বড় ড্যাম। ওই যে সামনেই দেখা যাচ্ছে, এখন পরিষ্কার ভিজিবল হচ্ছে ড্যামটা। ড্যামে ওঠার পথটা কিন্তু এরকম সুন্দর গাছপালা ঘেরা সরু একটা রাস্তা। যেই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে ড্যামে, বেশ ঢালু উঁচু জায়গাটা। আর এই আমরা উঠে গেলাম এখন মুকুটমণিপুর ড্যামে। তো এই হলো মুকুটমণিপুর ড্যাম, বিশাল বড় একটা ড্যাম। আর তার মাঝে মাঝে কিন্তু বেশ অনেকগুলো দ্বীপ গজি উঠেছে, সেগুলো দেখা যাচ্ছে। আর আকাশের রিফ্লেকশনটা নদীতে পড়ে, ড্যামে পড়ে পুরো নীল কালার ধারণ করেছে। তো আমাদের এখন নৌকা করে যেতে হবে ওপারে ক্যাম্পিং করার জন্য। তো তার জন্য আমাদের এখন করতে হবে কিছুটা অফ রোডিং। এবার অফ রোডিং করে আমরা পুরো একদম জলের ধার অব্দি পৌঁছে যাবো। তো এইখান থেকে নৌকাগুলো ছাড়ছে, এইখানেই সব গাড়িগুলো উঠবে, গিয়ে জাস্ট আমরা ওই পারে নামবো। তো এই আমাদের নৌকা ছেড়ে দিল। বেশ চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা, এখানে গাড়ি তোলা। এবং আমরা এখন যাব ঠিক ওই পারটায়, ওই দিকটা আমরা যাবো। যাক, ঠিকঠাক নেমে গেছি। ওটা একটু চাপ হয়েছিল, বাট নামাটা খুব একটা প্রবলেম হয়নি। তো নৌকা থেকে নেমে ঠিক এখানটায় নৌকা ভাড়াগুলো কালেক্ট করা হয়েছে। বাইক বাবদে ভাড়া পড়েছে, এক একটা বাইকের ভাড়া হলো 10 টাকা করে, আর এক একজনের ভাড়া হলো 20 টাকা করে। মানে আমাদের যেহেতু দুটো বাইক, 3 জন মানুষ, তো সেই হিসেবে আমাদের 80 টাকা পড়লো। গ্রামের রাস্তা, আর তার সাথে পেছনে রাখাল বালক, সামনে সব গরু, গাভী, ছাগল। ছোটোবেলায় আমাদের পাঠ্য বইতে, যে বাংলা পাঠ্য বইতে যে গল্পগুলো ছিল না, পুরো ঠিক সেই রকম। জাস্ট এক্ষুনি আমাদের দুজনেরই গাড়িটা পড়লো, আর গাড়ি এত লোডেড হয়েছে না, ক্যাম্পিং করলে তো গাড়ি প্রচণ্ড লোডেড থাকে। তো গাড়ি যদি একটু দিক হলে গাড়ির ব্যালেন্স রাখা যায় না। আর আমার গাড়ির সামনে বড় একটা পাথর পড়ে গিয়েছিলো টার্নিংয়ের মুখেই, তো যেখানে গাড়িটা পড়ে গেছিলো,
আমার গাড়ি দিকে দীপ ওর গাড়িটাকে স্ট্যান্ড ফেলে আসতে গেছে, ওর গাড়ি পড়ে গেছে, না দুটো গাড়ি শুয়ে আছে। এই জঙ্গলগুলোতে না হরিণ, তারপর শুয়োর, ময়ূর এসব আছে। আমি গতবার এসে একটা ময়ূর দেখতে পেয়েছিলাম এই জঙ্গলগুলোতে, এবার হয়তো ভাগ্যে থাকলে দেখতে পাবো। চলে এলাম আমরা আমাদের ক্যাম্প সাইটে। সামনেই গেছে কংসাবতী নদী, আর এই হলো আমাদের ক্যাম্প সাইট। অসাধারণ একটা জায়গা। তো দাঁড়াও, আগে ক্যাম্প সাইটটা সিলেক্ট করি যে কোথায় ক্যাম্পিং করব। গতকাল রাত 1টার সময় রাইড স্টার্ট করে আমরা পৌঁছে গেলাম এখন দোলাডাঙ্গাতে আমাদের ক্যাম্পিং করার জন্য। তো এই জায়গাটা আমরা চুজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো বাইক এসছে, এদিকে এসে দীপ আর এদিকে সুস্মিতা। আর আমরা চুজ করেছি এই জায়গাটা। আমি আমার টেন্টটা পিচ করিনি। আর অবশ্যই এর নেক্সট এপিসোডগুলো তোমরা দেখবে, তার কারণ এর পরের এপিসোডগুলো আসছে ASMR ভিডিও, যেখানে সম্পূর্ণ ন্যাচারাল সাউন্ড থাকবে, যেখানে আমাদের কোনো ভয়েস থাকবে না, কোনো ভয়েস নোট থাকবে না, সম্পূর্ণ ন্যাচারাল সাউন্ড তোমরা এনজয় করতে পারবে। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট এপিসোডে। এখন গুড বাই। মানে হয়